ফাল্গুনী এক ধনী পরিবারের মেয়ে ছিল। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। তাই ফাল্গুনী তার বাবা মায়ের কাছে যখন যেটা আবদার করত, মুহূর্তের মধ্যেই তার সমস্ত আবদার পূরণ হয়ে যেত। আর এভাবেই ফাল্গুনী বাপের বাড়িতে খুবই আনন্দে দিন কাটাতো। কিন্তু হঠাৎই একদিন ফাল্গুনী এক মধ্যবিত্ত পরিবারের ছেলে রাহুলকে পছন্দ করে বসে। ফাল্গুনী খুবই জেদি হওয়ায় সে তার বাবা মায়ের বিরুদ্ধে গিয়েই রাহুলকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ের পর প্রথম সবকিছু ঠিকঠাক চললেও কিছুদিন পর থেকেই ফাল্গুনী নানান রকম সমস্যার সম্মুখীন হয়। হঠাৎ করে একদিন ফাল্গুনীর দুই ধনী বান্ধবী মোনালিসা এবং প্রীতি ফাল্গুনীকে ফোন করে। কিরে ফাল্গুনী, বিয়ের পর তো তোর পাত্তাই পাওয়া যায় না। বিয়ে হয়ে গেছে বলে তুই কি তোর বান্ধবীদেরকে ভুলে যাবি? তোর মনে আছে বিয়ের আগে আমরা তিনজনে কত মজা করতাম? সারা রাত নাইট আউটিং, বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে পার্টি করা, পাবে যাওয়া, এগুলো তো আমাদের প্রত্যেক দিনের ডেইলি রুটিন ছিল। হ্যাঁ রে, তবে এখনো কিন্তু আমি আর মোনালিসা বিয়ের আগের মতোই জীবন কাটাচ্ছি। কিন্তু তুই আর আমাদের মধ্যে থাকিস না বলে আমাদের সেরকম ভালো লাগে না। আমরা তোকে খুব মিস করি। চল না আজকে একসঙ্গে নাইট ক্লাবে যাওয়া যাক, দারুণ মজা হবে কিন্তু। ফাল্গুনী তার দুই ধনী বান্ধবীর কথা শুনে খুবই খুশি হয় আর তাদের সঙ্গে নাইট ক্লাবে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আসলে মোনালিসা এবং প্রীতি দুজনই খুবই ধনী পরিবারের বৌমা ছিল, কিন্তু তারা তাদের পরিবারের সঙ্গে থাকতো না। অর্থাৎ বিয়ের পরেই মোনালিসা এবং প্রীতি দুজনই শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে, অর্থাৎ বিয়ের পরেই মোনালিসা এবং প্রীতি দুজনই শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে আর নিজেদের স্বামীদের সঙ্গে আলাদাভাবে থাকতে শুরু করে। কাজের সূত্রে শুভঙ্কর এবং মনোজিৎ দুজনেই অন্য শহরে থাকে। তাই মোনালিসা এবং প্রীতি দুজনেই নিজেদের বাড়িতে একা একা জীবন কাটায়। আর তারা তাদের জীবনে দুজনেই খুবই খুশি ছিল, কারণ তারা খুবই উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে পছন্দ করত আর তাদের জীবনে শাসন বারণ করার মতো কেউ ছিল না। তাই কিছুক্ষণের মধ্যেই রাত ৮টার সময় ফাল্গুনীর দুই বান্ধবী মোনালিসা এবং প্রীতি তার শ্বশুর বাড়িতে এসে হাজির হয়। কি ব্যাপার বৌমা, তোমার দুই বান্ধবী এখন আমাদের বাড়িতে এলো? সে না হয় ঠিক আছে, তোমার সঙ্গে দেখা করতে এসেছে সেটা বুঝতে পারছি, কিন্তু তুমি এত সেজেগুজে রেডি হয়ে কোথায় যাবে এখন? মা, আমি আমার বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে পার্টি করতে যাব, আর আজকে সারা রাত আমি বাড়িতে আসবো না। আমার বাড়িতে ফিরতে মোটামুটি ভোর হয়ে যাবে। অনেকদিন ধরে বন্ধুদের সঙ্গে মজা করা হচ্ছিল না বলে আমার মনটা খুব খারাপ ছিল, তাই আমি আমার বন্ধুদেরকে বাড়িতে ডেকে নিয়েছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার বাড়ির বৌমা হয়ে এখন রাত্রিবেলা তোমার বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাবে? আমি কিন্তু তোমাকে একদমই অনুমতি দিতে পারবো না। ভালো ঘরের বৌমারা এরকম সারা রাত ধরে বাড়ির বাইরে কাটায় না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানলে কতটা নিন্দা করবে তুমি জানো? দরকার পড়ে তুমি তোমার বন্ধুদের সঙ্গে বাড়িতে বসেই গল্প করো, কিন্তু রাত্রিবেলা আমি তোমাকে বাইরে যাওয়ার অনুমতি দেব না। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে ফাল্গুনীর খুবই রাগ হয়, তাই সে তার দুই বান্ধবীর সামনে প্রচন্ড পরিমাণে অপমানিত বোধ করে। তুই বেকার বেকার আমাদেরকে এখানে ডাকলি কেন রে? তোর শাশুড়ি মা তো ভীষণ টিপিক্যাল। এখন সবে মাত্র সন্ধ্যা ৮টা বাজে আর তোকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। তোর শাশুড়ি মা হয়তো জানে না বিয়ের আগে আমরা রাত 10টার পরেই বাড়ি থেকে বেরোতাম। ছাড়, আমাদের পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। ফাল্গুনী, তুই তো শাশুড়ি মায়ের সঙ্গে বাড়িতেই থাক, আমরা চললাম। তবে একটা কথা বলতে চাই, বাবা মায়ের কথা শুনে তুই যদি এক বড়লোক পরিবারে বিয়ে করতিস তাহলে আজকে তোকে এই দিনটা দেখতে হতো না। তুইও কিন্তু আমাদের সঙ্গে মজা করতে পারতিস। এই বলে মোনালিসা এবং প্রীতি দুজনেই সেখান থেকে চলে যায়। এর ফলে ফাল্গুনীর প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু সে তার শাশুড়ি মাকে কিছু বলতেও পারে না। আর এভাবেই কয়েকদিন কাটে। একদিন রাত্রিবেলা মোনালিসা এবং প্রীতি দুজনে আবার ফাল্গুনীদের বাড়িতে এসে উপস্থিত হয়। আর সেদিন সন্ধ্যা থেকেই বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল, কিন্তু তবুও তারা বৃষ্টিকে উপেক্ষা করে গাড়ি নিয়ে ফাল্গুনীর শ্বশুর বাড়িতে চলে আসে। আর বলিস না, আসলে আমরা দুজনে সবসময় বাড়িতে একা একা থাকি তো আমাদের বড্ড বোরিং লাগে। আর সন্ধ্যা থেকেই বৃষ্টি পড়ছে বলে আমরা তো বাইরে আজকে বেরোতেই পারলাম না। এরকম বৃষ্টির মধ্যে বন্ধুরা মিলে আড্ডা দিতে দারুণ লাগে, সেই জন্য আমরা তোর বাড়িতে চলে এলাম। আর আমরা ভেবেছিলাম তোকে আমাদের বাড়িতেই ডেকে নেব, কিন্তু তোর যা টিপিক্যাল শাশুড়ি আমরা খুব ভালো করেই জানি। রাত্রিবেলা তোর শাশুড়ি মা তোকে বাড়ি থেকে বেরোতেই দেবে না, তাই আমরাই তোর বাড়িতে চলে এলাম।
যাক, তোরা খুব ভালো করেছিস। আমিও একা একা বাড়িতে বসে খুব বোর হচ্ছিলাম। আমিও মাঝে মধ্যে ভাবি তোদের জীবনটা কত সুন্দর, তোদের বাড়িতে শাসন বারণ করার মতো কেউ নেই। আমারও যদি শাশুড়ি মা না থাকতো তাহলে খুব ভালো হতো। আচ্ছা ফাল্গুনি, এরকম ভাবে খালি মুখে গল্প করতে কিন্তু ভালো লাগছে না। বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে যদি গরম গরম চা আর পকোড়া পাওয়া যেত তাহলে কিন্তু দারুণ জমে যেত ব্যাপারটা। কিন্তু আমরা তো তোর বাড়িতে রান্না করার লোককে দেখতে পাচ্ছি না। তোদের বাড়ির রান্না বান্না কে করে? তুই করিস? তোদের মাথা খারাপ? তোরা ভাবলি কি করে আমি রান্না বান্না করব? আমার বাড়ির সব রান্না সব কাজকর্ম আমার শাশুড়ি মাই করে। তোরা দাঁড়া, আমি এখনই আমার শাশুড়ি মাকে চা পকোড়া করার কথা বলছি। ওয়াও, বাড়িতে শাশুড়ি মা থাকলে তাহলে আলাদা করে কাজের মেয়ে রাখার দরকার নেই। যাক, শাশুড়ি মা থাকার একটা তো সুবিধা আছে। আচ্ছা শোন, আমার জন্য কিন্তু চিকেন পকোড়া আর প্রীতির জন্য পনিরের পকোড়া করতে বলবি। তার সাথে কিছু আলুর পকোড়া আর পেঁয়াজের পকোড়া হলে আরো ভালো হয়। এই শুনে ফাল্গুনি তার শাশুড়ি মাকে তখনই সেখানে ডেকে নিয়ে আসে। মা, আপনি আমাদের জন্য চিকেন পকোড়া, পনিরের পকোড়া, আলুর পকোড়া, পেঁয়াজের পকোড়া, লঙ্কার পকোড়া বানিয়ে নিয়ে আসুন। আজকে আমরা বৃষ্টির মধ্যে মজা করে পকোড়া খাবো আর গল্প করব। কিন্তু বৌমা, এখন তো প্রায় রাত 8:30 বাজে, আর তুমি আমাকে এখন এত রকমের পকোড়া বানাতে বলছো? এতগুলো পকোড়া বানাতে গিয়ে তো কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবেই। আমি তোমাদেরকে পকোড়া বানিয়ে দেবো কখন? আর তোমরা খাবে কখন? আর তোমার বান্ধবীরা বাড়িতেই বা ফিরবে কখন? আরে কাকিমা, আপনি আমাদের বাড়ি ফেরা নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা মেয়ে বলে আমরা যে রাত্রিবেলা রাস্তাঘাটে বেরোতে ভয় পাই তা কিন্তু নয়। আমাদের গাড়ি আছে তো, রাত 12টা বাজলেও আমরা ঠিক বাড়ি পৌঁছে যাব। আপনি চিন্তা করবেন না, আমরা এখানে রাতে থাকবো না। এই শুনে কমলা দেবী আর কোনো কথা না বলে রান্নাঘরে পকোড়া বানাতে চলে যায়। আর সে খুবই তাড়াহুড়ো করে পকোড়া বানিয়ে তার বৌমা এবং তার বান্ধবীদেরকে খেতে দেয়। আর এরকম ভাবেই দেখতে দেখতে রাত প্রায় 10টা বেজে যায়, কিন্তু তবুও ফাল্গুনির বান্ধবীরা বাড়িতে যাওয়ার নাম করে না। বলছি, এবার কিন্তু রাত 10টা বেজে গেছে, তোমরা দুজনে এবার বাড়ির দিকে যাও। বৌমা, এখনই কিন্তু খোকা বাড়ি চলে আসবে, আর খোকা বাড়িতে এসে যদি দেখে তুমি তোমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারছো তাহলে কিন্তু খোকা রাগ করবে। এই যে, তোমরা আজকের মতো বাড়ি যাও, তোমরা না হয় কালকে আবার গল্প করতে এসো, কেমন? শাশুড়ি মায়ের এমন কথা শুনে ফাল্গুনি তার বান্ধবীদেরকে বাধ্য হয়ে বাড়িতে ফিরে যেতে বলে। আর এরকম ভাবেই বেশ কয়েকদিন কাটে। প্রত্যেকদিন সন্ধ্যা হলেই মোনালিসা এবং প্রীতি ফাল্গুনির শ্বশুর বাড়িতে চলে আসে, আর তারা রাত 10টা পর্যন্ত আড্ডা দেয়। কিন্তু এই ব্যাপারটা কমলা দেবীর মোটেই পছন্দ হয় না। তাই একদিন কমলা দেবী তার ছেলের সঙ্গে সেই বিষয়ে কথা বলে। ফাল্গুনি, এসব আমি কি শুনছি? প্রত্যেকদিন রাত্রেবেলা করে তোমার বান্ধবীরা তোমার বাড়িতে আসে আর তুমি প্রত্যেকদিন ওদের সঙ্গে আড্ডা দাও? এগুলো কিন্তু একদমই ঠিক না। তুমি জানো না তোমার বান্ধবীরা কিন্তু মোটেই সুবিধার নয়। ওরা সারা রাত বাইরে কাটায়, সাধারণত লাইট ক্লাবে থাকে, পাবে থাকে, এমনকি ওরা জুয়া পর্যন্ত খেলে। ফাল্গুনি রাহুলের কথা শুনে খুবই রেগে যায়। আমার বান্ধবীদের নামে একদম বাজে কথা বলবি না বলে দিলাম। মা, আপনি ঠিকই আপনার ছেলেকে নালিশ করে দিয়েছেন, তাই তো? শোনো, ওরা বড়লোক ঘরের বৌমা, আর বড় লোকেদের কাছে এরকম রাতে পার্টি করা, বাইরে থাকা এইগুলো খুব সাধারণ ব্যাপার। কিন্তু বিয়ের পরে শুধুমাত্র তোমাদের পাল্লায় পড়ে আমাকে সবকিছু ছেড়ে দিতে হয়েছে। আমি যদি রাত্রিবেলা আমার বন্ধুদের সঙ্গে বাইরে যেতে চাই তাহলে তোমার মা তো আমাকে যেতে দেয় না। তাই আমি প্রত্যেকদিন ওদেরকে বাড়িতে ডাকি। কিন্তু তুমি ওদেরকে রাত্রেবেলাতেই বাড়িতে ডাকো কেন? তুমি তো দিনের বেলাতে কিংবা বিকালের দিকে ওদেরকে বাড়িতে আসতে বলতে পারো। ওরা প্রত্যেকদিন রাত্রেবেলা করে আমাদের বাড়িতে আসছে আর পাড়া প্রতিবেশী দেখে নানান রকম কথা বলছে তো। আরে, তোমাদের প্রবলেম কি বলো তো? বাড়ির বৌমা রাতে বেরোলে দোষ, বাড়িতে বান্ধবীদেরকে ডেকে গল্প করলে দোষ। আরে, আমি করবোটা কি? তোমরা কি আমাকে শান্তিতে থাকতে দেবে না? তাছাড়া ওরা তো রাত 10টা পর্যন্তই এখানে থাকে, এমন তো নয় যে ওরা সারা রাত আমাদের বাড়িতেই কাটায়। আর মা, আপনি একটা কথা কান খুলে শুনে নিন, এরপর থেকে আপনি আমার ব্যাপারে কোনো কথা বলবেন না। আমি কিভাবে নিজের জীবন কাটাবো আমার খুব ভালো মতোই জানা আছে। ফাল্গুনির মুখে এমন কথা শুনে কমলিকা দেবীর খুবই খারাপ লাগে। তাই সেদিনের পর থেকে কমলিকা দেবী তার বৌমাকে কোনো কথা বলে না। এরকম ভাবে আরো 2-4 দিন কাটে। আর একদিন রাহুল বাড়িতে থাকে না। ফাল্গুনি এবং তার শাশুড়ি মা বাড়িতে একাই থাকে। আর হঠাৎ করে সেদিন রাত 12টার সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। ফাল্গুনি এবং তার শাশুড়ি মা অবাক হয়ে দরজা খুলে দেখে যে মোনালিসা এবং প্রীতি দুজনেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোমরা এত রাতে এখানে এলে যে? এখন তো প্রায় রাত 12টা বাজে। আপনি চুপ করুন, আপনার সঙ্গে আমরা কোনো কথা বলতে চাই না। ফাল্গুনি, শুনলাম আজকে তোর বর বাড়িতে নেই, সেই জন্য আমরা সারা রাত আজকে পার্টি করব বলে তোর বাড়িতে চলে এলাম। আজকে তো তোর ভয়ের কিছু নেই। এই দেখ, আমরা কিন্তু মদ আর স্ন্যাক্সও নিয়ে এসেছি। আজকে সারা রাত একসঙ্গে জমিয়ে পার্টি হবে।
যাক, তোরা খুব ভালো করেছিস। এমনি অনেকদিন হয়ে গেল আমি পার্টি করিনি। চল আমার রুমে চল। এই বলে ফাল্গুনী তার দুই বান্ধবীকে ঘরে নিয়ে চলে যায় আর তারা তিনজনে এক জায়গায় বসে মদ খেতে শুরু করে। কমলিকা দেবীর ব্যাপারটা মোটেই পছন্দ হয় না, তাই সে বারে বারে মোনালিসা এবং প্রীতিকে বাড়িতে ফিরে যাওয়ার কথা বলে। এর ফলে ফাল্গুনী তার শাশুড়ি মায়ের উপর রেগে যায় এবং তার শাশুড়ি মাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। তাই মন খারাপ করে কমলা দেবী ডাইনিং রুমের সোফার উপর শুয়ে পড়ে। আর অন্যদিকে সারা রাত ধরে তারা তিন বান্ধবী পার্টি করে। ভোরবেলা মোনালিসা এবং প্রীতি যে যার মতো বাড়িতে ফিরে যায় আর সারা রাত নেশা করায় অনেক বেলা পর্যন্ত ফাল্গুনী সেদিন ঘুমিয়ে থাকে। দুপুরবেলা রাহুল বাড়িতে এলেও কমলিকা দেবী ছেলেকে কোনো কিছু জানায় না, কিন্তু হঠাৎ করে মোনালিসা এবং প্রীতি দুজনেই তাদের বাড়িতে পুলিশ নিয়ে উপস্থিত হয়। এই যে মিসেস ফাল্গুনী, কালকে রাতে আপনি মিসেস মোনালিসার সোনার নেকলেস চুরি করেছেন কেন? তাড়াতাড়ি আপনি সোনার নেকলেসটা বের করুন, তা না হলে আপনাকে আমরা গ্রেফতার করব। কালকে সারা রাত আপনার স্বামী বাড়ি ছিল না বলে আপনি আমরা দুই ধনী বান্ধবীকে বাড়িতে ডেকে জোর করে ওদেরকে অনেক মদ খাইয়েছেন, সুযোগ বুঝে দামি সোনার নেকলেসও চুরি করেছেন। বের করুন সোনার নেকলেস। এসব আপনারা কি বলছেন? মোনালিসা, প্রীতি, পুলিশ অফিসার এসব কি বলছে? আমি তোদের সোনার নেকলেস কেন চুরি করতে যাব? তোরা প্লিজ কিছু বল। নাটক করার কোনো দরকার নেই, আমরাই তোর নামে পুলিশের কাছে কমপ্লেন করেছি। আমার সোনার নেকলেস তুই চুরি করেছিস। অফিসার, আপনি ফাল্গুনির রুমটা সার্চ করুন। মোনালিসার কথা শুনে পুলিশ অফিসার ফাল্গুনির ঘরে চলে যায় আর তার আলমারি থেকে মোনালিসার সোনার নেকলেস বের করে নিয়ে আসে। এর ফলে পুলিশ ফাল্গুনিকে ধরে নিয়ে যাবে এমন সময়, অফিসার, আমার বৌমাকে ছেড়ে দিন। আমার বৌমা পুরোপুরিভাবে নির্দোষ। এই ভিডিওটা দেখুন। কালকে রাতে কি হয়েছিল আপনারা খুব ভালো মতোই বুঝতে পারবেন। কালকে তো সারা রাত আমি ঘুমাইনি। আমি সারা রাত জেগে শুধু ওদেরকে পাহারা দিয়েছি। এরা দুজনে আমার বৌমাকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে সোনার নেকলেস ফাল্গুনির আলমারিতে রেখে দিয়েছিল। ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। ভিডিও রেকর্ডিং দেখে আসল সত্যটা জানতে পারা যায়। এর ফলে সকলের সামনেই পুলিশ অফিসার প্রীতি এবং মোনালিসাকে খুবই তিরস্কার করে। ফাল্গুনি তার বন্ধুদেরকে খুব ভালো মতো চিনে যায়, তাই সে তার বন্ধুদের সঙ্গে সেদিন সমস্ত রকমের সম্পর্ক বিচ্ছিন্ন করে। আর তারপর থেকে ফাল্গুনি তার পরিবারকে নিয়ে হাসি খুশি সংসার করতে থাকে। আমি তো বলবো তুই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। তুই যদি দাদা বৌদির পছন্দ মতো ছেলের সঙ্গে বিয়ে করতিস তাহলে তোকে কিন্তু সারা জীবন গরিবদের মতোই জীবন কাটাতে হতো। তবে তুই যে ছেলেটাকে পছন্দ করেছিস সে কিন্তু ভীষণ বড়লোক। বিয়ের পর তুই খুব সুখে থাকবি। হ্যাঁ রে দিদি, তুহিন ভীষণ বড়লোক, ও অনেক বড় বিজনেসম্যান। তাই আমি তুহিনকে বিয়ে করলে একদম রানী হয়ে সারা জীবন থাকবো। আমি তো আগে থেকেই দাদা বৌদিকে বলেই দিয়েছিলাম আমি বিয়ে করলে আমার নিজের পছন্দ মতো বড়লোক ছেলেকেই বিয়ে করব। আর এমনিও আমাদের দুই বোনকে দেখে তো বোঝাই যায় না যে আমরা গরিব পরিবারের মেয়ে। সেই জন্যই তো আমাদের দুজনের কপালে বড়লোক ছেলে জুটেছে। তুই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে এই বাড়ি থেকে বিদায় নে, কারণ আমাদের দাদা বৌদি যা গরিব, এখানে জীবন কাটানো খুব মুশকিল। আমিও যখন এই বাড়িতে থাকতাম তখন আমি দামি দামি খাবারও খেতে পারতাম না, দামি দামি পোশাক আশাক পরতে পারতাম না, আর নাইবা দাদা বৌদি আমাদের কোনো স্বপ্ন পূরণ করতে পারতো। খুব কষ্টে দিন কাটাতে হয়েছে রে, তবে এখন আমি খুব সুখে আছি। হ্যাঁ রে দিদি, এই গরিব বাড়ি থেকে বিদায় নিতে পারলে আমিও বাঁচি। আমার দাদা সামান্য একটা ছোট মুদিখানার দোকান চালায়, এটা তো লোকজনের সামনে বলতেই আমার লজ্জা করে। এমনিও তুই তো জানিস বিয়ের পরে আমি তুহিনের সঙ্গে ব্যাঙ্গালোরে শিফট করব, সেই জন্য আমার বারে বারে এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। দরজার বাইরে থেকে দুই ননদের মুখে এরকম কথা শুনি রুক্মিণীর ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ রুক্মিণী তার দুই ননদ দেবস্মিতা এবং সুস্মিতাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসলেও তারা দুই বোন নিজেদের দাদা বৌদিকে খুব একটা পছন্দ করে না, কারণ তাদের দাদা শঙ্কর ছোট্ট একটা মুদিখানার দোকান চালায় আর কোন রকমে নিজেদের সংসার চালায়। আর সুস্মিতা এবং দেবস্মিতা দুই বোনের যেহেতু প্রচন্ড পরিমাণে টাকা পয়সার লোভ ছিল, তাই তারা সবসময় বড়লোক হবার স্বপ্ন দেখত। কয়েক বছর আগে দেবস্মিতা নিজের পছন্দ মতো এক বড়লোক পরিবারের ছেলেকে বিয়ে করে। তবে দেবস্মিতার শ্বশুরবাড়ি তার বাপের বাড়ি থেকে মাত্র 5-10 মিনিট দূরেই ছিল। আর এখন সুস্মিতাও তার পছন্দ মতো অত্যন্ত বড়লোক পরিবারের ছেলে তুহিনকে বিয়ে করে ব্যাঙ্গালোরে চলে যায়। এরকম ভাবে কিছুদিন কাটে। একদিন, মা আমি বড় পিপির বাড়িতে যাব, আমাকে বড় পিপির বাড়িতে নিয়ে চলো, কারণ আমি প্রিয়ার সঙ্গে খেলবো। আমার বাড়িতে একা একা খেলতে ভালো লাগে না। প্রিয়া আমাকে প্রত্যেক দিন ওদের বাড়িতে যেতে বলে, তুমি আমাকে নিয়ে চলো মা। আরে তোর কি প্রত্যেক দিন পিপিদের বাড়িতে যেতে হয়? একদিন কি বাড়িতে একা একা খেলতে পারিস না?
ঠিক আছে চল তবে, আর তাড়াতাড়ি বাড়ি চলে আসিস কিন্তু। তুই তো একবার ওখানে গেলে বাড়ি ফিরতেই চাস না। তোর বাবা দোকান থেকে বাড়িতে এসে যদি দেখে আমরা বাড়ি নেই তাহলে কিন্তু রেগে যাবে। এই বলে রুক্মিণী তার মেয়ে মিষ্টিকে নিয়ে বড় ননদ দেবস্মিতার বাড়িতে চলে যায়। কিন্তু দেবস্মিতা নিজের বৌদি এবং তার মেয়ে মিষ্টিকে দেখে মোটেই খুশি হতে পারে না। পিপি, প্রিয়া কোথায়? প্রিয়াকে ডেকে দাও, আমি প্রিয়ার সঙ্গে খেলতে এসেছি। প্রিয়া, প্রিয়া কোথায় তুই? আমি এসে গেছি, তাড়াতাড়ি চলে আয়। মিষ্টি, প্রিয়া এখন ঘুমাচ্ছে, তাই প্রিয়া তোর সঙ্গে এখন খেলতে পারবে না। তুই এখন বাড়ি চলে যা। প্রিয়া বিকালে ঘুম থেকে উঠবে আর তারপর প্রিয়া পড়তে বসবে, তাই তুই বরং কালকে প্রিয়ার সঙ্গে খেলতে আসবি। না না, কালকে নয়, তুই বরং রবিবারে আসবি। রবিবারে প্রিয়ার স্কুল টিউশন সব ছুটি থাকে। দেবস্মিতার মুখে এরকম কথা শুনে মিষ্টি এবং তার মা দুজনেরই খুবই খারাপ লাগে। আর তারা যেই বাড়ি ফিরতে যাবে তখনই হঠাৎ করে সেখানে প্রিয়া চলে আসে। দাঁড়া মিষ্টি, তুই চলে যাস না, আমি ঘুমাচ্ছি না। মা তোকে মিথ্যা কথা বলেছে, আমি তো টিভি দেখছিলাম। আসলে দুপুরবেলা করে আমার একদমই ঘুম আসে না। ভালো হয়েছে তুই চলে এসেছিস, চল আমরা দুজনে মিলে এবার খেলবো। এই বলে প্রিয়া মিষ্টির সঙ্গে খেলতে শুরু করে। আর যা দেখে দেবস্মিতার খুবই রাগ হয়, তাই সে বৌদির সঙ্গে কোনো কথাও বলতে চায় না। সে চুপচাপ নিজের ঘরে গিয়ে টিভি চালিয়ে টিভি দেখতে শুরু করে। আর রুক্মিণী একা একা ডাইনিং রুমে বসে থাকে। অন্যদিকে প্রিয়া এবং মিষ্টি একসঙ্গে খেলাধুলা করতে থাকে। এভাবেই প্রায় 1 ঘন্টা কাটে। এ মিষ্টি দাঁড়া, আমার খুব খিদে পেয়েছে, আমি আমার মাকে কিছু খাবার দিতে বলছি, তারপর আমরা দুজনে মিলে একসাথে খাবো। এই বলে প্রিয়া ছুটে তার মায়ের কাছে চলে যায়। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ফ্রিজে আইসক্রিম আছে, চকলেট আছে, আমাকে দাও। কালকে তো বাবা আমার জন্য অনেকগুলো আইসক্রিম আর চকলেট কিনে এনেছে, তাই না? এই চুপ কর, এখন তোকে কোনো খাবার দেব না। দেখছিস না এখন মিষ্টি আর ওর মা আমাদের বাড়িতে আছে। এখন যদি তোকে আইসক্রিম কিংবা চকলেট দিই, মিষ্টিকেও তো দিতে হবে, আর আমাদের দামি দামি আইসক্রিম চকলেট সব শেষ হয়ে যাবে। মা, তুমি এরকম কেন করো? অল্প একটু আইসক্রিম দিলে কি আইসক্রিম শেষ হয়ে যাবে? আমি তাহলে বাবাকে ফোন করে বলে দেব আজকে আবার আইসক্রিম নিয়ে আসতে। তুমি আইসক্রিম দাও, আমি আর মিষ্টি খাবো। এবার কিন্তু তোকে মারবো বলে দিলাম প্রিয়া। নিশ্চয়ই মিষ্টি তোকে শিখিয়ে পাঠিয়েছে, তাই না, যে তোর মায়ের কাছ থেকে গিয়ে খাবার চেয়ে নিয়ে আয়। আমি খুব ভালো করেই জানি ওই মেয়েটা কতটা লোভী হয়েছে। ও তো শুধু ভালো ভালো দামি দামি খাবার খাওয়ার জন্য এখানে আসে। আমি কি কিছু বুঝি না মনে করেছিস? চুপচাপ এখানে বস, অনেক খেলাধুলা করেছিস, তুই আর বাইরে যাবি না, বস এখানে। মায়ের কথা শুনে প্রিয়া প্রচন্ড জোরে জোরে কাঁদতে শুরু করে। আর দেবস্মিতা তখন প্রিয়াকে ঘরে বন্ধ করে রেখে রুক্মিণী এবং তার মেয়ের কাছে চলে যায়। এই যে বৌদি, তুমি কিন্তু খারাপ ভেবো না। তুমি প্রত্যেকদিন তোমার মেয়েকে দুপুরবেলা করে আমাদের বাড়িতে নিয়ে চলে আসো, সেজন্য আমার মেয়ের কিন্তু দুপুরবেলার ঘুম নষ্ট হয়। প্রিয়া দুপুরে ঘুমাতেই পারে না, প্রত্যেকদিন তোমার মেয়েটা এসে বিরক্ত করে। প্রিয়া এখন দুপুর থেকে বিকেল বেলা পর্যন্ত মিষ্টির সঙ্গে খেলাধুলা করে, আর সন্ধ্যা হলেই ও ঘুমিয়ে পড়ে। একদম পড়াশোনা করতে পারছে না মেয়েটা। তুমি তোমার মেয়েটাকে পড়াশোনা করাও বলে তো মনে হয় না। তোমার মেয়েটার জন্য আমার মেয়েটারই পড়াশোনা নষ্ট হচ্ছে। দেবস্মিতার মুখে এরকম কথা শুনে রুক্মিণীর প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। কিন্তু পিপি, পিয়াই তো আমাকে বললো প্রত্যেকদিন ও রাত 10টা পর্যন্ত পড়াশোনা করে। আমার মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলছো, যাতে আমি প্রিয়ার সঙ্গে খেলতে না পারি, তাই না? ঠাসি একটা চড় মারবো। এইটুকু মুখে বড় বড় কথা। দেখেছো বৌদি, তুমি তোমার মেয়েকে কেমন শিক্ষা দিয়েছো? বড়দের সঙ্গে কেমন মুখে মুখে তর্ক করছে। এবার বুঝলাম আমার মেয়েটা কেন দিন দিন এতটা বিগড়ে যাচ্ছে। তোমার মেয়ের সঙ্গে মিশে আমার মেয়ের এরকম দশা হয়েছে। বাড়িতে গিয়ে আবার দাদাকে বলো না যে আমি তোমাদেরকে এখানে আসতে বারণ করেছি। মাঝে মধ্যে আসলে ঠিক আছে, এরকম প্রত্যেকদিন আসবে না প্লিজ। দেবস্মিতার কথা শুনে রুক্মিণীর খুবই খারাপ লাগে, তাই সে কোনো কথা না বলে নিজের মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু বাড়িতে গিয়ে রুক্মিণী তার ননদের বাজে ব্যবহার সম্পর্কে কিছুতেই শঙ্করকে কিছু জানায় না, কারণ রুক্মিণী কখনো নিজের স্বামীর সামনে 2 ননদকে খারাপ করতে চায় না। তবে সেদিনের পর থেকে রুক্মিণী তার মেয়েকে নিয়ে কিছুতেই বড় ননদের বাড়িতে যেতে চায় না। তাই মিষ্টি প্রিয়ার সঙ্গে খেলাধুলা করার জন্য প্রত্যেকদিনই কান্নাকাটি করে। এমনই একদিন মিষ্টি যখন প্রিয়ার সঙ্গে খেলাধুলা করার জন্য কান্নাকাটি করে, তুই কেন বাড়ি বেড়ে প্রিয়াদের বাড়িতে যাওয়ার জন্য জোর করিস বলতো? বাড়িতে কি তুই একা একা খেলতে পারিস না? চুপচাপ বাড়িতে বসে একা একা পুতুল নিয়ে খেলা কর। আমি তোকে প্রিয়াদের বাড়িতে নিয়ে যেতে পারবো না মিষ্টি। তুমি আমাকে প্রিয়াদের বাড়িতে নিয়ে যাবে না তো? ঠিক আছে, আজকে বাবা আসুক, আমি বাবাকে বলে দেব যে তুমি আমাকে প্রিয়াদের বাড়িতে নিয়ে যেতে চাও না। এক্ষুনি বাবা আসবে আর আমি বাবাকে বলে দেব।
উফ, এ তো ভারী জ্বালাতনে পড়লাম। ঠিক আছে শোন, আমি তোকে প্রিয়াদের বাড়িতে নিয়ে যেতে পারি, তবে তুই কিন্তু প্রিয়াদের বাড়িতে গিয়ে কোনো খাবার খাওয়ার জন্য আবদার করবি না বলে দিলাম। আর ওরাও যদি তোকে কোনো খাবার খেতে দেয় তবুও তুই খাবি না, ঠিক আছে? আর আমরা ওখানে বেশিক্ষণ থাকবো না, 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। চল এবার। এভাবেই অনিচ্ছা থাকা সত্ত্বেও রুক্মিণী শুধুমাত্র তার মেয়ের জন্য দেবস্মিতাদের বাড়িতে যায়। কিন্তু এবারও দেবস্মিতা তার বৌদি এবং বৌদির মেয়ের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করে না। এরকম ভাবেই দেখতে দেখতে প্রায় 6-7 মাস কেটে যায়। আর দেবস্মিতা এবং তার স্বামী চিরঞ্জিত তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করে। আর সেই সাথে দেবস্মিতা তার দাদা বৌদি এবং ছোট বোন ও তার স্বামীকেও নিমন্ত্রণ করে। এর ফলে সুস্মিতা ব্যাঙ্গালোর থেকে নিজের শহরে ফিরে আসবে বলে ঠিক করে। আর যা শুনে রুক্মিণী খুবই খুশি হয়ে সুস্মিতাকে ফোন করে বলে, হ্যালো সুস্মিতা, শুনলাম নাকি তোমরা কালকে বাড়িতে আসছো। 2 দিন পর তো দেবস্মিতার বিবাহ বার্ষিকী আছে। ভালো হয়েছে তুমি 2 দিন আগেই চলে আসছো, কারণ বিয়ের পর থেকে তুমি তো একবারও বাড়িতে আসোনি। কতদিন হয়ে গেল তোমাকে দেখিনি বলো তো। তোমরা তাহলে কালকে কখন আসবে? এই যে হ্যালো, আমি কখন বললাম আমি তোমাদের বাড়িতে যাব? আমি আমার বরকে নিয়ে ওই গরিবখানাতে কিছুতেই যাব না। তোমাদের বাড়িতে গেলে তোমরা কি আমার বড়লোক বরের ভালো মতো আপ্যায়ন করতে পারবে? ওকে ভালো ভালো দামি দামি খাবার খাওয়াতে পারবে? নাকি নতুন জামাইকে কোনো ভালো উপহার দিতে পারবে? শুধু শুধু আমার বরকে ওই বাড়িতে নিয়ে গিয়ে আমি অপমানিত হতে চাই না। আমরা এখান থেকে সোজা দিদিদের বাড়িতেই যাব। এই বলে সুস্মিতা ফোন রেখে দেয়। আর সুস্মিতার কথা শুনে রুক্মিণীর খুবই খারাপ লাগে। আর পরের দিন সুস্মিতা তার বরকে নিয়ে সোজা তার দিদির বাড়িতেই চলে যায়। আর সেদিনই বিকেলবেলা দেবস্মিতা তার বৌদিকে ফোন করে নিজেদের বাড়িতে ডাকে, যার ফলে রুক্মিণী মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। কারণ এর আগে কখনো দেবস্মিতা তার দাদা কিংবা বৌদিকে ফোন করে নিজেদের বাড়িতে ডাকেনি। কিন্তু রুক্মিণী যখন দেবস্মিতাদের বাড়িতে গিয়ে পৌঁছায় তখন সে দেখে যে 2 ননদ তার নামে নিন্দা করতে ব্যস্ত। কি আর বলবো, ভালো হয়েছে তুই বিয়ে করে ব্যাঙ্গালোরে চলে গেছিস, কিন্তু আমি খুব কাছাকাছি থাকি বলে বৌদি আর ওর মেয়ে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারি। মিষ্টিটা এমন লোভী হয়েছে, প্রত্যেক দিন দামি দামি খাবার খাওয়ার জন্য আমাদের বাড়িতে চলে আসে। আর জানি না আমার মেয়েটার উপর কি যে জাদুটোনা করেছে। আমার মেয়ে তো মিষ্টিকে ছাড়া অন্য কারোর সঙ্গে খেলতেই চায় না, দিনরাত মিষ্টি মিষ্টি মিষ্টি। এমন সময় হঠাৎ করে দেবস্মিতা তার বৌদিকে দেখতে পেয়ে চুপ করে যায়। কি হলো দিদি, তুই চুপ করে গেলি কেন? ও, বৌদি এখানে এসে চুপি চুপি দাঁড়িয়ে আছে। কি হলো বৌদি, তুমি এখানে কখন এলে? এসে তো একবারও দরজা নক করলে না। তোমার স্বভাব কিন্তু ভীষণ বাজে। আমাদের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমাদের কথা শুনছিলে, তাই না? আচ্ছা ছাড় এসব কথা। বৌদি, তোমাকে যেই কারণে এখানে ডেকেছি, এই যে দেখো, এখানে আমার কিছু শাড়ি আছে। শাড়িগুলো আমি 2-4 বার করে পরেছি। আর এখানে 2 জোড়া কোট প্যান্ট আছে। এই কোট প্যান্ট গুলো চিরঞ্জিতের গায়ে এখন আর হয় না। আর প্রিয়ারও এখানে কয়েকটা টাইট হয়ে যাওয়া জামা আছে, এগুলো তুমি নিয়ে যাও। আমাদের অ্যানিভার্সারি পার্টিতে তোমরা কিন্তু সবাই এই পোশাকগুলোই পরে আসবে। কি হলো, তুমি এরকম ভাবে অবাক হয়ে তাকিয়ে আছো কেন? তোমাদের তো পার্টিতে আসার মতো ভালো জামা কাপড় নেই। তাই তোমরা যদি পুরানো সস্তা জামা কাপড় পরে পার্টিতে চলে আসো, তাহলে দিদির শ্বশুরবাড়ির সামনে আমাদেরকে অপমানিত হতে হবে। সেই জন্যই তো দিদি জামা কাপড়গুলো তোমাদেরকে দিচ্ছে, কারণ তোমাদের তো আর এরকম দামি দামি জামা কাপড় কেনার মুরত নেই। তোমরা দুজনে মিলে আমাকে আর কত অপমান করবে? সবসময় তোমরা আমাকে আর আমার মেয়েকে ছোট করো। আমি তো ভেবেছিলাম আজকে তোমরা নিজেরা ফোন করে এখানে ডেকেছো মানে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, কিন্তু তোমাদের উদ্দেশ্য একটাই, শুধুমাত্র আমাকে অপমান করা। তোমরা কি জানো, একবার যদি তোমাদের দাদা জানতে পারে যে তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করো, তাহলে তোমাদের দাদা কতটা খারাপ ভাববে। বেশি নাটক করো না তো, চুপচাপ এই জামা কাপড়গুলো নিয়ে এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, যদি এই পোশাকগুলো পরে পার্টিতে আসতে পারো তাহলেই আসবে, তা না হলে আসার কোনো দরকার নেই। আর দয়া করে পার্টিতে এসে সবাইকে বলে বেড়াবে না যে দাদা একটা ছোট মুদিখানার দোকান চালায়, তাহলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। ঠিক এমন সময় সেখানে শঙ্কর চলে আসে। আর শঙ্করকে দেখে তার 2 বোন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আজকে আমি এখানে যদি না আসতাম তাহলে তোদের 2 বোনের আসল চেহারা আমার চোখের সামনে আসতো না। তোরা হয়তো ভুলেই যাচ্ছিস, তোদের 2 বোনের জন্য আমরা কত কিছু ত্যাগ করেছি। আমাদের জায়গা জমি বিক্রি করে, তোর বৌদি সোনা গহনা বিক্রি করে তোদের পড়াশোনা করিয়েছি। নিজেরা না খেয়ে তোদেরকে পেট ভরে খাবার খাইয়েছি। কিন্তু তোদের বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে তোদের গরিব দাদা বৌদির পরিচয় কারোর সামনে দিতে পারছিস না। ঠিক আছে, আজকে থেকে তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তোরা সবসময় ভালো থাক, আর উপরওয়ালা তোদেরকে ভালো রাখুক এই কামনা করি। চলো রুক্মিণী। এই বলে শঙ্কর রুক্মিণীকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেদিনের পর থেকে শঙ্কর কিছুতেই রুক্মিণীকে তার 2 ননদের সঙ্গে সম্পর্ক রাখতে দেয় না। বন্ধুরা, সুস্মিতা এবং দেবস্মিতার মতো কিছু মানুষের অহংকার এবং লোভ লালসার জন্য এভাবে অনেক সম্পর্ক ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তাই আমাদের কখনো অহংকার করা উচিত নয়। আর যতটা সম্ভব অহংকারী ব্যক্তিদের থেকে নিজেদেরকে দূরে রাখাই শ্রেয়।